হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। মুইনস নিউ ভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ট্রান্সলেশন 2018 সালের ট্রান্সলেশনটি আমরা এখন প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আমরা যে স্ট্রাকচারগুলোর কথা বলেছিলাম এবং ওই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আসলেই আমরা করতে পারি কিনা, অথবা আমরা প্র্যাকটিক্যালি যখন চর্চা করতে যাই তখন আমাদের কি কি সমস্যাগুলো সৃষ্টি হয়, আমরা যে প্রিভিয়াস কথাগুলো বলেছিলাম আমাদের কথার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, আমরা সেই তথ্যগুলি এখন জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা 2018 সালে কোশ্চেনটা আমি বলবো এবং তোমরা লিখবে এবং আমরা ভেঙে ভেঙে ট্রান্সলেট করার চেষ্টা করব। সবাই খাতা কলম রেডি রাখবে এবং সবাই চেষ্টা করবে আমার সাথে সাথে লেখার জন্য আর কি। ওকে, মোবাইল স্ক্রিনে কি দেখা যাচ্ছে? কম্পিউটার স্ক্রিনটা দেখা যাচ্ছে? নাদিয়া বলো তো এটা কত লিখলাম? জি একটু বলো। 2018। তার মানে তুমি দেখতে পারছো, তুমি দেখলে সবাই দেখবে, অসুবিধা নাই। ঠিক আছে, গুড, ওকে। আমরা 2018 সালের কোশ্চেনটা একটু লিখবো। আমরা প্রথম সেন্টেন্সটা লিখার চেষ্টা করবো, একটু লিখো সবাই। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, লিখো। আমি 2019 সালের কোশ্চেনটা ইউটিউবে দিয়েছি বিদে ওইটা আলোচনা করছি না এখন, যারা দেখার প্রয়োজন ইউটিউব থেকে দেখে নেবে। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, লিখো সবাই। আমরা এটা ভেঙে ভেঙে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আমি প্রত্যেকের খাতা চেক করব যে লিখছো কিনা একটু দেখাও, এইভাবে দেখাবো, আমি খাতা দেখবো পরে। তোমরা তোমাদের যথেষ্ট চেষ্টা করবে ক্লাসটাকে যেন মূল্যায়ন করো। অনেকে হয়তো মনোযোগ নাও থাকতে পারে। নাদিয়া বলো কি লিখছো? 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আচ্ছা ঠিক আছে, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমাদের স্ট্রাকচারটা যেটা ছিল যে স্টেপ 1 কি ছিল বলো তো? স্টেপ 1টা বলো। কে ক্রিয়া কাকে কি? আচ্ছা, কে ক্রিয়া কাকে কি? কে ক্রিয়া কাকে কি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট নাকি? আমরা এখন দেখব এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোথায় আছে, কে এর পর্যায়ে কে পড়ে। যেমন এখানে 16ই ডিসেম্বর হচ্ছে একটা অপশন, তারপর হচ্ছে আচ্ছা এই 16ই ডিসেম্বর হচ্ছে, এখানে দেখো তো 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তাহলে সাবজেক্টটা এখানে সাবজেক্ট কে হচ্ছেন বলো তো নাদিয়া বলো। 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর, রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে তারপর আমি বলছি, একটু অপেক্ষা করো। আচ্ছা, তাহলে সাবজেক্ট হচ্ছে কি 16ই ডিসেম্বর। তাহলে আমাদের যে সূত্রটা ছিল কে, কে কে মানে কাজ, ব্যক্তি হলে কে হবে, আর যদি বস্তু হয় তাহলে হোয়াটের অপশন যদি আসে আর কি, তাহলে 16ই ডিসেম্বর কি হয় আমাদের বিজয় দিবস, কি হয় আমাদের বিজয় দিবস, ঠিক আছে? তাহলে 16ই ডিসেম্বর, তাহলে এখানে কে এর জায়গা কি চলে আসতেছে, এই যে 16ই ডিসেম্বর চলে আসতেছে, ঠিক না? 16ই ডিসেম্বর ইংরেজি কি হবে? 16 ডিসেম্বর নাকি? 16 ডিসেম্বর। আচ্ছা, তারপর হচ্ছে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বেসিক্যালি যদি কোনো সেন্টেন্সে সরাসরি কোনো ভার্ব না থাকে, আমি একজন ছাত্র তার মানে আমি হই একজন ছাত্র, সে একজন ছাত্র তার মানে সে হয় একজন ছাত্র, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস মানে 16ই ডিসেম্বর হয় আমাদের বিজয় দিবস। তার মানে বুঝতে হবে এখানে হয় শব্দটা উল্লেখ আছে, তাহলে হয় মানে হচ্ছে ক্রিয়া, হয় মানে কি ক্রিয়া। তাহলে 2 নাম্বার কি হচ্ছে, ক্রিয়া ছিল আমাদের সূত্রতে, 2 নাম্বার কি ছিল, ক্রিয়া। তাহলে 2 নাম্বার এখানে হয় শব্দটা চলে আসবে, আর হয় শব্দের ইংরেজি কি, ইজ,
ঠিক আছে কিনা? 3 নাম্বার হচ্ছিল সূত্রের মধ্যে কাকে বা কি, কাকে বা কি। তাহলে কাকে বা কি, এখানে 16 ডিসেম্বর কি আমরা যদি বলতে যাই, তাহলে আমরা অল্টারনেটিভ 5 নাম্বার অপশনটাতে দেখতে পারো তোমরা। 5-এ সূত্রের যে 5 নাম্বার ছিল কার কি, কার কি। আমি আজকে একটা তথ্য তোমাদেরকে দিয়েছি, একই বাক্যে ব্যক্তিবাচক বা বস্তুবাচক অবজেক্ট থাকলে আগে ব্যক্তিবাচক হয় তারপর বস্তুবাচক হবে, আর যদি শুধুমাত্র বস্তুবাচক থাকে তাহলে 3 নম্বরে বস্তুবাচক চলে আসবে। যেহেতু সেন্টেন্সটা এখানে এসে শেষ হয়ে গেল, তাহলে আমাদের বিজয় দিবস এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্টের মধ্যে পড়ে। তাহলে 16 ডিসেম্বর কি, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, যা পাওয়া যায় তাই হচ্ছে কর্ম। আমরা কারকের ক্ষেত্রে পড়েছিলাম। তাহলে এখানে ক্রিয়াকে কাকে দ্বারা, কাকে হয় নাই, 16 ডিসেম্বর কাকে হয় উত্তর পাচ্ছি না। 16 ডিসেম্বর হয় কি, অথবা 16 ডিসেম্বর কি হয়, 16 ডিসেম্বর হয় আমাদের বিজয় দিবস। তার মানে আমরা প্রথম স্টেপেই কিন্তু আমরা আমাদের এই সেন্টেন্সটা লিখতে পেরেছি, যেহেতু সেন্টেন্সটা ছোট। তো আমরা যদি স্ট্রাকচারটা বলতে যাই, বলতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটাকে যদি শর্টকাটে বলতে যাও তাহলে এস বি ও মনে রাখার জন্য যদি শর্টকাটে বলতে যাও এস ভি ও সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে কোন ছোট সেন্টেন্স যদি হয় তাহলে এসবিও সূত্রটা মনে রাখবো আমরা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে। অবজেক্ট ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। যদি ব্যক্তি হয় তাহলে 3 নাম্বার হবে, বস্তু হইলেও 3 নাম্বার হবে। কিন্তু ব্যক্তি এবং বস্তু দুটা যদি একসাথে হয় তাহলে ব্যক্তিবাচকটা আগে আসবে, বস্তুবাচকটা পরে হবে। এই সেন্টেন্সটা বুঝতে পেরেছো কিনা নাদিয়া? জি ভাইয়া। সবাই বুঝতে পেরেছো কিনা? যদি সবাই বুঝো এক আঙ্গুল দেখাবে। আমাদের স্ট্রাকচার ফলো করে এটা বুঝতে পেরেছো কিনা? এখন অনেকে ভাবতে পারো ভাই এটা কি পড়াচ্ছেন, এটা তো মুখস্থই পারি, এটা তো সহজ সেন্টেন্স না। এইভাবেই চিন্তা করা যাবে না। তুমি প্রত্যেকটা সেন্টেন্সই বুঝতে পারবা যদি তুমি সূত্র ধরতে পারো। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র যদি আমরা জানি, যত অঙ্কই আসুক না কেন আমরা এই সূত্রের মধ্যে আমরা প্র্যাকটিস করাতে পারবো। তাহলে আমরা এখন যেটা বলি যে সাবজেক্ট প্লাস, তাহলে এসবিও সূত্রটা কি ছিল বলো তো নাদিয়া? কোনটা ভাইয়া? এই যে আমরা শর্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা শর্টকাটে কি বলছিলাম? এসবিও। এসভিও, এসবিও। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে প্রথমে হু আসবে, হু মানে কে বা কারা, ব্যক্তি। আর যদি হোয়াট যদি হয় তাহলে কি বা কি। বস্তুবাচক সাবজেক্ট হলে, যদি সাবজেক্ট বস্তুবাচক হয় তাহলে এখানে হোয়াট এর ব্যাপারটা থাকবে, আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু থাকবে, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে কি অবজেক্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা ট্রান্সলেশনটা হচ্ছে যে 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টরি ডে। পুরোটা একসাথে লিখে ফেলো সবাই, 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টরি ডে। 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টরি ডে। নেক্সট এক্সাম্পলে চলে আসি আমরা। নেক্সট মানে পরবর্তী লাইন। তোমরা একটা ট্রান্সলেশনকে কখনো বড় মনে করবে না। একটা ট্রান্সলেশনে কয়টা লাইন আছে, লাইনগুলোকে আলাদা করে ফেলবে, ঠিক আছে? তাহলে তোমাদের সেন্টেন্সটা সহজ মনে হবে, আবার তোমাদের কাছে ভালো লাগবে। আর অনেক সময় হয় কি, অনেকে ভাবে এত বড় ট্রান্সলেশন আমি তো পারবো না, এটা লেখারও দরকার নাই। কিন্তু মনে রাখবে তোমাদের পরীক্ষায় বেসিক্যালি 5টা সেন্টেন্স থাকে, 5টা। তোমার 5টা সেন্টেন্সের মধ্যে 5টা হলে 5 মার্কস পাবে, একটা হলে 1 মার্কস পাবে। আমার ক্লাসের শেষের পরে শেষাংশে হয়তো কেউ হয়তো বলতে পারতা যে, বলতে পারবে যে বলতে চাইতে যে ভাইয়া আমি যদি একটা সেন্টেন্সে মার্কস পাবো কিনা? অবশ্যই তুমি পাবে। 5টার মধ্যে যদি শেষ বাক্যটা হয় 1 নাম্বার, 3 নাম্বার বাক্যটা হলে তুমি 1 নাম্বার পাবে। একটা সেন্টেন্স জন্য একটা বল, একটা সেন্টেন্স হলে 1 মার্কস। তাহলে 5টা সেন্টেন্স পারতে হবে না। তুমি যদি 2 মার্কস টার্গেট হয়, 2টা সেন্টেন্স পারলেই হবে। আর 5টা পারলে তো কোনো কথাই নাই। 2 নাম্বার এক্সাম্পল দেখো, আমাদের জাতীয় জীবনে এটি একটি স্মরণীয় দিন। এই সেন্টেন্সটা আগের সেন্টেন্স থেকে একটু বড়। তাহলে আমাদের প্রথমে কি খুঁজতে হবে? কে বা কারা, কে বা কারা বা কি। তাহলে এখানে সাবজেক্ট কি? আমাদের জাতীয় জীবনে এটি একটি স্মরণীয় দিন। এই যে এটি, কোনটি? এটি। তার মানে এটি হয় একটি স্মরণীয় দিন, এটি হয় একটি স্মরণীয় দিন আমাদের জাতীয় জীবনে। তাহলে এখানে সাবজেক্টটাকে আমরা কি হিসাবে ব্যবহার করব? সাবজেক্টটা কি নাদিয়া বলো তো, কোনটা হবে সাবজেক্ট? এটি ভাইয়া এটি। এটি এটি। তুমি ক্লিপ এটা একটু ধরে রাখো।
এটি। তাহলে আমরা সাবজেক্টের অংশ পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে সাবজেক্টের পরে আমাদের কি খুঁজতে হবে? ভার্ব খুঁজতে হবে। ভার্ব। ভার্ব। তাহলে আমাদের জাতীয় জীবনে এটি একটি স্মরণীয় দিন। এখানে সাবজেক্ট ভার্ব এখানে সরাসরি দেখা যাচ্ছে না, তার মানে মনে করতে হবে আমাদের জাতীয় জীবনে এটি হয় একটি স্মরণীয় দিন। ঠিক আছে? তাহলে হয়টাকে হচ্ছে ভার্ব, আর হয় ইংরেজি কি ইজ। ইজ। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেলাম, ক্রিয়া পেয়ে গেলাম। আমাদের সূত্র ছিল প্রথমে হচ্ছে কে বা কারা ব্যক্তিবাচক হলে, আর বস্তু হলে কি, অর্থাৎ বস্তুবাচকটাও সাবজেক্ট হতে পারে। তাহলে এটি হয়, ইট ইজ। এটি হয় মানে কি? ইট ইজ। তাহলে এটি চলে গেল, এই অংশটা চলে গেল আমাদের। তারপরে হচ্ছে 3 নাম্বার ছিল আমাদের, স্টেপ 1 এর 3 নাম্বার ছিল কাকে বা কি। কাকে বা কি। তাহলে এখন ভার্ব হচ্ছে হয়, হয়টাকে প্রশ্ন করব এটি কাকে হয়, এটি কাকে হয়, উত্তর কি আসে বলো তো নাদিয়া? এটি কাকে হয়? এটা স্মরণীয়, আমাদের জীবনে একটি স্মরণীয় না না, দিন। এটি এটা কাকে হয়? এটা কাকে হয় প্রশ্ন করলে কি উত্তর এটা আসে একটি স্মরণীয় দিন? উত্তর কি মিলে? মিলে না, না ভাইয়া। মিলে না। কিন্তু আমরা যদি বলি যে এটি এটি হয় কি, এটি হয় কি, তাহলে আমরা তো হ্যাঁ, জানি তাহলে স্মরণীয় দিন। স্মরণীয় দিন। আমরা জানি কি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, তাহলে কাকে দিয়ে আমরা উত্তর পাচ্ছি না, তার মানে এখানে ব্যক্তি নাই, তার মানে এখানে কি আছে? বস্তু আছে। তাহলে বস্তুটা কি? এটি হয় কি? এটি হয় একটি স্মরণীয় দিন। এটি হয় কি? এটি হয় একটি স্মরণীয় দিন। এটি হয় কাকে? উত্তর আসে না, তার মানে এটি হয় একটি স্মরণীয় দিন। একটি স্মরণীয় দিনটা চলে আসবে অবজেক্ট হিসাবে, কারণ এখানে একটা মাত্র অবজেক্ট আছে, একটা মাত্র অবজেক্ট। ঠিক আছে? একটা মাত্র অবজেক্ট। তাহলে একটা মাত্র অবজেক্ট যদি থাকে তাহলে ব্যক্তি থাকলে ব্যক্তি হবে, বস্তু থাকলে বস্তু হবে। আর যদি দুইটা অবজেক্ট থাকতো তাহলে ব্যক্তি আগে হতো, বস্তু পরে চলে যেত। ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে বাকি আছে কি আমাদের জাতীয় জীবনে। আমরা কিন্তু সাজাচ্ছি, বাক্যটা সাজাচ্ছি। আমাদের, আমি যদি বলি জাতীয় জীবনে তাহলে হবে না, আমাদের জাতীয় জীবনে। একটা জিনিস মনে রাখবে তোমরা, একটা কথা, যে পসেসিভ আওয়ার, পি ও ডাবল এস ই ডাবল এস আই ভি ই, পসেসিভ প্লাস নাউন হয়। পসেসিভ প্লাস কি হয়? নাউন। তাহলে আমাদের ইংরেজি কি? উ ইউ আর, আওয়ার। তো আওয়ার কে আলাদা করা যাবে না কখনো, কারণ আওয়ারের পরে যদি আমরা নাউন ব্যবহার না করি তাহলে সেন্টেন্সটা আমাদের কি হবে না? পরিপূর্ণ হবে না। তাহলে অবশ্যই আওয়ারের পর আমাদেরকে কি আনতে হবে? অবশ্যই নাউন আনতে হবে। কি আনতে হবে নাদিয়া? নাউন। নাউন আনতে হবে। এই আওয়ার শব্দটা কি বলতো? পসেসিভ। পসেসিভ। এই আওয়ার শব্দটা হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল পসেসিভ, SINGLE, সিঙ্গেল পসেসিভ, পসেসিভ। ওকে, এটা আমরা শিখেছিলাম কোথায়? কেস পড়াই থেকে। কেস পড়াই থেকে আমরা এটা শিখেছিলাম যে কেস 3 ধরনের: সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। ঠিক আছে? বলছিলাম না? ওকে, তাহলে পসেসিভের পরে কি আসে? নাউন ব্যবহার করতে হবে। নাদিয়া, কি ব্যবহার করতে হবে? সবাই কিন্তু বলবে, আমি একজনের সাথে কথা বলছি, সবার সাথে কথা বলা আমার জন্য সম্ভব না। তো তোমরা নিজে নিজে বলার চেষ্টা করবে যে সিঙ্গেল পসেসিভের পরে কি ব্যবহার করতে হবে। সবাই বলতে থাকো, আমি হয়তো শুনবো না, বাট তুমি তোমার নিজেকে প্র্যাকটিস করার জন্য বলবে যে নাউন ব্যবহার করতে হবে। তাহলে নাউন ব্যবহার করতে হবে। তাহলে আমরা যে বললাম এটি একটি স্মরণীয় দিন, তাহলে এটি তো সাবজেক্ট হিসাবে চলেই গেল। হয় হচ্ছে ইজ, আর স্মরণীয় দিন মানে কি? একটি মানে কি? একটি মানে কি? আর্টিকেল। আর স্মরণীয় দিন, এটা একসাথে, স্মরণীয় দিন। তাহলে এটি হয় একটি স্মরণীয় দিন, মেমোরেবল ডে। এখন 3টা আমরা অপশন পেয়ে গেলাম, যে কে, ক্রিয়া, কাকে বাকি। কাকে দিয়ে আমরা উত্তর পাই নাই, কি দিয়ে উত্তর পেয়েছি। যেহেতু এই বাক্যের মধ্যে আরো একটা অংশ রয়ে গেছে, আমাদের জাতীয় জীবনে অংশটা রয়ে গেছে, আমাদের 10টা অপশনের মধ্যে এটা কোন অপশনের মধ্যে পড়ে? 4 নাম্বার আমরা প্রশ্ন যদি করি, এটা হয় কার? এটা হয় কার? উত্তর কি আসে নাদিয়া? ভাই, এটা তো উত্তর আসে না, এটা হয় আসে না। কার? হ্যাঁ, এটা উত্তর উত্তর আসে না, এটার উত্তর আসে না। তারপরে হয় এটা হয় কি?
মানে এটা হয় জাতীয় কি, এটা হয় আমাদের জাতীয় জীবনে, জাতীয় জীবনের হ্যাঁ জাতীয় জীবনের। একটা কথা যদি মনে রাখি আমরা, মূলত বেসিক্যালি আমাদের জাতীয় জীবনে এটি হয় একটি স্মরণীয় দিন। মেমোরেবল ডে এখানে ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে, সরি, ইন আওয়ার ন্যাশনাল লাইফ, ইন আওয়ার ন্যাশনাল লাইফ, একটু ইন আওয়ার ন্যাশনাল লাইফ। আচ্ছা, এটা আমাদের জাতীয় জীবনে কোথায়, এটা আমাদের এখানে 7 নাম্বারটা আমরা ব্যবহার করব। এটা আমাদের কি, এটাও আসে না, এটা হয় কি পরিমাণ সেটাও আসে না, এটা হয় কোথায়। এটা হয় কোথায় মানে কি, এটা হয় কোথায় বলতে এটা আমাদের জাতীয় জীবনে, কোথায় বলতে কি জাতীয় জীবনে। কোথায় বলতে যে শুধু যে এখানে ঢাকা, কুমিল্লা, বরিশাল এটাই বুঝাবে, ব্যাপারটা এমন নয়। এটা হয় আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন, এটা হয় কোথায় একটি স্মরণীয় দিন, এটা হয় আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। তার মানে দেখো, একটু সবাই আমার স্ক্রিনের দিকে খেয়াল করো, আমরা 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল ঠিক আছে, 3 নাম্বারও সিরিয়ালটা ঠিক আছে। 3 নাম্বারেরটা হবে এখানে 3 নাম্বারেরটা হবে এখানে 3, আর 4 নাম্বারে আমরা যে অংশটা নিয়ে আসছি সেটা হবে আমাদের সূত্রের 7 নাম্বারটা। 7 নাম্বার কি, কোথায়। তাহলে এটা হয় কোথায় এটা হয় আমাদের জাতীয় জীবনে একটি এটা হয় কোথায় স্মরণীয় দিন, এটা হয় আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। একটু তোমাদের কাছে একটু ভিন্ন রকম বা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু তোমাদেরকে এটা স্বাভাবিকভাবে ভাবতে হবে, এভাবেই চিন্তা করতে হবে আপাতত। তাহলে আমরা 1, 2, 3 এবং 7, মাঝখানে আমরা 4, 5, 6 এর ব্যবহার এখানে পাই নাই। তাহলে আমরা ফুল সেন্টেন্সটা যদি বলতে যাই, বলতে হবে ইট ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল লাইফ। প্রত্যেকে লিখে ফেলো, ইট ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল লাইফ। রিফা, তাসলিম, তোমার কি মনোযোগ নাই? তুমি লেখো কিভাবে? তুমি তো ঘুমাচ্ছ মনে হচ্ছে। মোটুসি, নাকি নেটে প্রবলেম? তাহলে ইট ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল লাইফ। আমরা বিগত 15-20 বছরের কোশ্চেন গুলো, বিশেষ করে 10 বছর বা 15 বছর কোশ্চেন পড়লে আমাদের মাঝে মাঝে কমন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বছর আমাদের করোনা ভাইরাস রিলেটেড যদি কোশ্চেন থাকতে পারে, এটা প্যারাগ্রাফ হোক, রচনা হোক, ট্রান্সলেশন হোক, কোথাও না কোথাও এটার প্রাসঙ্গিক ইনশাআল্লাহ আসাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা লাগতে পারে। তাহলে এখন কি পুরোটা সেন্টেন্সের অর্থটা বুঝতে পারছো নাদিয়া? ইংলিশটা ইট ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল লাইফ, ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করে উত্তর পেলাম, 2 নাম্বার পাইলাম, 3 নাম্বার পাইলাম, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার পাই নাই, 7 নাম্বারে গিয়ে পেয়েছি। ঠিক আছে কি? আর যেহেতু নাই, আমরা 8, 9, 10 এ যাচ্ছি না। এবার আমরা 3 নাম্বার সেন্টেন্সে চলে যাব। 3 নাম্বার সেন্টেন্সটা সবাই খাতায় লিখো। 3 নাম্বার সেন্টেন্সটা সবাই লিখো যে 1971 সালের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 1971 সালের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 1971 সালের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। লিখো। রেহানা আক্তার ভাইয়া রোল নাম্বার ভুলে গেছি জানার জন্য, আপনার নাম্বারে মেসেজ দিয়েছি, কোনো রিপ্লাই আসেনি, আবার মেসেজ দিবে, আমি হয়তো খেয়াল করি নাই। ওকে, তাহলে 1971 সালের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন আমরা প্রথমে চলে যাব আমাদের স্টেপ 1 এ। স্টেপ 1 সেন্টেন্স যদি বড় হয় স্টেপ 2, সেন্টেন্স যদি আরো বড় হয় স্টেপ 3 তে যাব। স্টেপ 1 এ দেখি আমরা পাই কিনা। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে? নাদিয়া বলো তো দেখি। আমরা, গুড। কারণ হচ্ছে এখানে ব্যক্তিরাই কি করছে? স্বাধীনতা অর্জন করছে। তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট। তাহলে কে কে অর্জন করেছে? কে অর্জন করেছে বলো তো, কে অর্জন করেছে, ঠিক না? তাহলে কে হচ্ছে কারা? আমরা। কে হচ্ছে কি? আমরা। তাহলে 1 নাম্বার স্টেপ 1 এর 1 নাম্বার আমরা পেয়ে গেলাম কিনা? জি ভাইয়া, আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা পেয়ে গেলাম। 2 নাম্বার হচ্ছে আমাদের ভার্ব খুঁজতে হবে, বাংলা বাক্যের ভার্ব কি। তাহলে আমরা জানি বাংলা বাক্যের শেষ শব্দটাই হচ্ছে ভার্ব। তাহলে অর্জন করা, অর্জন করেছি, এটা হচ্ছে ভার্ব, ঠিক না? জি ভাইয়া, অর্জন করেছি, তাহলে এটা হচ্ছে কি? ভার্ব। তাহলে অর্জন করেছি ইংরেজি কি? আমরা বলতে পারি গট অথবা অ্যাচিভড। গট অথবা অ্যাচিভড, আমরা অর্জন করেছি।
তাহলে এটা চলে আসলো 2 নম্বরে। ওকে, তাহলে আমি আবারও বলছি, আমরা প্রথমটা স্টেপ 1 এর প্রথমটাও পেয়ে গেছি, 2 নাম্বারটাও পেয়ে গেছি। আমরা এখন 3 নাম্বার প্রশ্ন করব যে আমরা কি অর্জন করেছি, উত্তর আসে কিনা বলো তো। জি ভাইয়া, স্বাধীনতা। স্বাধীনতা আসে না উত্তর? জি ভাইয়া। তাহলে এখানে 3 অথবা 5 আমরা দুইটাই অ্যাপ্লাই করতে পারি। 3 অথবা 5 দুইটাই অ্যাপ্লাই করতে পারি। কেন? কারণ 3 নাম্বার বলেছিলাম কাকে বা কি, যেহেতু এখানে ব্যক্তিবাচক নাই তাহলে বস্তুবাচক। অথবা আমরা 5 নাম্বারও কি অপশনটা রেখেছি, তাহলে আমরা 3 অথবা 5 দুইটাই ব্যবহার করতে পারি এখানে। তাহলে আমরা যেহেতু 3 এ পেয়ে যাচ্ছি তাহলে আর 5 এ দেওয়ার দরকার নাই। তাহলে আমরা কি অর্জন করেছি? স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা। স্বাধীনতা। তাহলে আমরা কি দিয়ে উত্তর পাচ্ছি? তাহলে 3 এবং 5, এই যে 3 এবং 5 আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, কারণ 3 এবং 5, কারণ অবজেক্ট 3 নাম্বার এবং 5 নাম্বারে হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী। 5 নাম্বারে কিন্তু কি আছে। আচ্ছা, তাহলে কি অর্জন করেছি? স্বাধীনতা। এখন কি অর্জন করেছি? স্বাধীনতা। স্বাধীনতা ইংরেজিটা তোমাদের জানা দরকার কিনা বলো তো। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 4 নম্বরে চলে যাব। আমরা কার অর্জন করেছি, উত্তর কি আসে কার অর্জন করেছি? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে আমরা কি অর্জন করেছি এটা তো চলে আসছেই। 3 এবং 5 একই জিনিস। আমরা কোথায় অর্জন করেছি? কোনো কিছু কি আছে সেন্টেন্সের মধ্যে এই ধরনের কিছু? না ভাইয়া। আমরা না অলরেডি ভাইয়া। আমরা অলরেডি এই অংশটা শেষ করে ফেলেছি, ঠিক না? আমাদের বাকি আছে হচ্ছে জি 1971 ভাইয়া। সালের এই দিনে। তাহলে 1971 সালের 71 এই দিনে মানে এটা সাল বুঝাচ্ছে, মানে সময় বুঝাচ্ছে। তাহলে আমাদের খুঁজতে হবে আমাদের সূত্রের সময়। মধ্যে সময় কোথায় আছে। তাহলে কিভাবে আমরা অর্জন করেছি স্বাধীনতা, এটা কি আছে আমাদের বাংলা বাক্যে? ভাইয়া। নাই। তারপরে কেন অর্জন করেছি এটা কি আছে বাংলা বাক্যের মধ্যে? না ভাইয়া। আচ্ছা, তারপরে 10 নাম্বার হচ্ছে না ভাইয়া। কখন অর্জন করেছি, কখন আমরা সময়টা পেয়েছি কিনা, সময় পেয়েছি কিনা। 1971 সালের এই দিনে। তাহলে আমরা জি যদি ভাইয়া। বাংলায় প্রশ্ন করি যে আমরা কখন স্বাধীনতা অর্জন জি করেছি, ভাইয়া। এই কখন মানে এই যে দেখো, এই কখন মানে 10, এই 10 দেওয়া আছে এখানে, কখন মানে 10 দেওয়া আছে। 10 নম্বরে গিয়ে আমরা প্রশ্ন পেয়েছি। তার মানে হচ্ছে দেখো, আমরা 1 2 ঠিক আছে, এবং 3 অথবা 5 পেয়েছি, মাঝখান দিয়ে 4 পাই নাই, 6 পাই নাই, 7 পাই নাই, 8 পাই নাই, বাট 10 নাম্বার পেয়েছি। তাহলে কি 1971 সালের এই দিনে, 1971 সালের এই দিনে, এটার ইংরেজি কি, যে অন দিস ডে ইন 1971। অন দিস ডে, এই দিনে মানে কি অন দিস ডে। আর 1971 সাল যেহেতু বোঝাচ্ছে, তাহলে সালের আগে আমরা কি ব্যবহার করব? আমরা ইন ব্যবহার করব, তার মানে ইন। তাহলে ইন 1971। আশা করি পুরাটা বুঝতে পেরেছো। ফুল সেন্টেন্সটা যদি আমরা এখন লিখতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে উই গট। সবাই লিখে রাখো, উই গট। একটা জিনিস মনে রাখবে ভাই, কেউ যদি এগুলো অবহেলা করো যে দূর এটা কি আর আসবে, মনে হয় করোনা ভাইরাস সম্পর্কে আসবে। আমি তোমাদের বলে রাখি, বাইয়ের বইয়ে যে 25টা বা 30টা দেওয়া আছে, তোমরা বইটা মিলাই নিবে বিগত 15 বছরে, দেখবে যে 15 বছরের মধ্যে 7-8 বছরই ভাইয়ের বই থেকে কমন আসছে, আলহামদুলিল্লাহ। তার মানে বইটা গুরুত্ব দেওয়া দরকার কি দরকার না, তোমরা সেটা প্রশ্ন অ্যানালাইসিস করে নিজেই বুঝতে পারবে, আমার বলা দরকার নাই। এবং পরে আফসোস করবে, ইস প্রশ্নটা যদি পড়ে ফেলতাম ভালো হতো। এটা প্র্যাকটিস করতেছো মানে মুখস্থ করে ফেলবে একদম। মুখস্থ করে ফেলা মানে এখানে শব্দ শিখতেছো, স্ট্রাকচার শিখতেছো। স্ট্রাকচার শিখে ট্রান্সলেশন অনেক টাফ হয়, প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু তোমাদেরকে শিখতে হবে। আচ্ছা, তাহলে অন দিস ডে ইন 1971। আশা করি এখন মোটামুটি এই সেন্টেন্সটাও ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। নাদিয়া, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আমি সিকোয়েন্সটা বোঝানোর চেষ্টা করছি একটা বাক্যকে 10টা সিস্টেম দিয়ে। তার পরবর্তী লাইনে চলে যাই আমরা। সবাই একটু লিখো, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। সবাই লিখো, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। সবাই মোবাইলটা একটা বইয়ের সাথে অথবা কিছু একটার সাথে হেলান দিয়ে রাখবে, তাহলে তোমাদের ক্লাস করতে সুবিধা হবে, মোবাইল নাড়াচাড়ার খুব একটা অংশ আসবে না। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এখন দেখো, আচ্ছা সবার কি লিখা শেষ? লিখা শেষ হলে এক আঙ্গুল দেখাবে।
এক আঙ্গুল দেখাবে সবাই লিখে শেষ হয়েছে কিনা। ওকে, সবাই লিখে শেষ হলে এক আঙ্গুল দেখাবে। ওকে, গুড গুড। এখন অনেকে ক্যামেরা অফ, আমি বুঝবো কিভাবে? যাই হোক, ঠিক আছে। দেখো, তাহলে দেখো, অনেক ত্যাগ ও রক্তের বিনিময় এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মধ্যে অর্জিত হয়েছে এই অংশটা হচ্ছে ভার। এই অর্জিত হয়েছে এই অংশটা হচ্ছে ভার। আমি সাবজেক্টটা খোঁজার চেষ্টা করছি, কারণ প্রথমে আমাদেরকে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টটা হোক ব্যক্তিবাচক হোক বস্তুবাচক। অর্জিত হয়েছে এই অংশটা হচ্ছে ভার। আমি কিভাবে সাবজেক্ট আমরা খুঁজি সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে। তাহলে এই যে অংশটা, এই অংশটা সাবজেক্ট না, এই অংশটা সাবজেক্ট না, কারণ অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে কখনো সাবজেক্ট হতে পারে না। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে কিছু না কিছু হয়েছে, ঠিক আছে। এটা একটা সেন্টেন্সের অবজেক্ট বা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন হিসেবে বসে। তাহলে আমরা যদি বলি এই স্বাধীনতা, এই স্বাধীনতা, তাহলে এখানে এই স্বাধীনতা অপশনটা হচ্ছে সাবজেক্ট। এই স্বাধীনতা অপশনটা হচ্ছে কি সাবজেক্ট। এইভাবে কিন্তু তোমাদেরকে কিছু জিনিস বের করতে হবে। আমরা আর এখানে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই অংশটাকে আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্ট বলবো। কমপ্লিমেন্ট, বাক্যের বাকি অংশ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি সেগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা বাক্যের মধ্যে সাবজেক্টটাকে না দিয়া এই স্বাধীনতা, এই নাকি স্বাধীনতা। এই স্বাধীনতা জি হচ্ছে আমাদের সাবজেক্ট, স্বাধীনতা। তাহলে এই স্বাধীনতা ইংরেজি কি? এই মানে দিস, এই ইন্ডিপেন্ডেন্স। মানে কি দিস। স্বাধীনতা মানে কি ইন্ডিপেন্ডেন্স। তার মানে আমরা যে আমাদের সূত্র ছিল স্টেপ 1, কে স্বাধীনতা হয় না, কি স্বাধীনতা হয় না। এখন মনে হচ্ছে যদি ব্যক্তিবাচক হতো সাবজেক্ট তাহলে কে বা কারা দিয়ে প্রশ্নগুলো উত্তর পেতাম। যদি কে বা কারা দিয়ে প্রশ্ন না করে তাহলে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সাবজেক্টের অংশে, তাহলে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিব। ওকে, তার পরবর্তী যেটা ছিল 2 নাম্বার ক্রিয়া। তাহলে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। এই অর্জিত হয়েছে যে শব্দটা, এই শব্দটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করব কি কি আচ্ছা হ্যাঁ ভার্ব। তাহলে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, অর্জিত কি হয়েছে, বাংলা বাক্যের শেষের শব্দটা হচ্ছে কি ক্রিয়া। তাহলে অর্জিত হওয়া আর অর্জিত হয়েছে। স্বাধীনতা কিন্তু নিজে নিজে অর্জিত হয় না, কেউ না কেউ অর্জন করেছে। আমাদের মুক্তিযোদ্ধা যারা ছিলেন, শহীদ ছিলেন অথবা যারা জীবিত ছিলেন, অনেকেই দেশের জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করে কিন্তু আমাদের দেশটাকে স্বাধীন করেছে। তার মানে দেশ স্বাধীন কেউ না কেউ করেছে বিধায় এটা পেসিভ ভয়েস। তার মানে পেসিভ ভয়েস যদি হয় তাহলে আমাদেরকে অবশ্যই পেসিভ ভয়েসের স্ট্রাকচার অবলম্বন করতে হবে। পেসিভ ভয়েসের স্ট্রাকচার কি? যদি প্রেজেন্ট টেন্স হতো আমরা এম ইজ আর প্লাস ভার্বের বি3 ব্যবহার করতাম, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল। আর যেহেতু এটা আগে হয়েছে সেই জন্য আমরা পাস্ট টেন্স ব্যবহার করব, ওয়াজ অথবা ওয়্যার। যেহেতু দিস ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গুলার এই জন্য আমরা ওয়াজ ব্যবহার করব, ওয়্যার ব্যবহার করব না। যদি আমরা এটাকে প্রেজেন্ট টেন্সও ব্যবহার করতে পারি, কারণ স্বাধীনতা এটা সত্য, এটাকে প্রেজেন্ট টেন্সও ব্যবহার করা যেতে পারে। এখানে ইজ অ্যাচিভড লিখলেও কোনো অসুবিধা নাই। তাহলে দেখো বাংলা সেন্টেন্স পড়ে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এটা পেসিভ ভয়েস। তার মানে তোমাদের যদি পেসিভ ভয়েসের ধারণা না থাকে তোমরা লিখে দিবা দিস ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভড, কিন্তু এখানে ইজ অ্যাচিভড অথবা ওয়াজ অ্যাচিভড এই শব্দটা ব্যবহার করতে হবে। তার মানে পেসিভ ভয়েসের স্ট্রাকচার বোঝাটা দরকার কি না নাদিয়া? জি ভাইয়া দরকার। দরকার, গুড। তাহলে এখানে ওয়াজ অ্যাচিভড অথবা ইজ অ্যাচিভড আমরা দুইটাই ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নাই। ইজ অথবা ওয়াজ দুইটাই ব্যবহার করতে পারি, ইজ অথবা ওয়াজ। আচ্ছা, এতটুকু গেল। তারপরে হচ্ছে আমরা এই যে স্বাধীনতা অর্জন করলাম, আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাহলে এতটুকু পর্যন্ত হলো। তাহলে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে, তাহলে 3 নাম্বার প্রশ্ন করি যে কাকে অর্জন করেছিলাম, উত্তর কি আসে? না ভাইয়া। কি অর্জন করেছিলাম, উত্তর কি আসে? স্বাধীনতা তো না সাবজেক্ট ভাইয়া। আছে অলরেডি। তারপর হচ্ছে জি ভাইয়া। কার 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 অর্জন করেছি, উত্তর কি আসে? না ভাইয়া। কি অর্জন করেছিলাম, উত্তর আসে? না ভাইয়া। কি পরিমাণ অর্জন করেছিলাম, উত্তর আসে? না ভাইয়া। কোথায় অর্জন করেছিলাম, উত্তর আসে? না ভাইয়া। কিভাবে অর্জন করেছিলাম, কিভাবে। জি ভাইয়া আসে। তাহলে কিভাবে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে। তাহলে এটা কত নাম্বার বিনিময়ে। সিরিয়ালে গিয়ে পড়লো? 8 নাম্বার নাকি? জি তাহলে ভাইয়া। আমাদের সিরিয়ালে স্টেপ 1 এর 1 এবং 2, তারপরে সরাসরি আমরা 8 নাম্বার চলে গেছি। 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার,
সরি 3 4 5 6 7 এগুলোর কোনো ব্যবহার এই সেন্টেন্সের মধ্যে নাই। তাহলে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়, তাহলে বিনিময় ইংরেজি হচ্ছে এক্সচেঞ্জ। আমরা বলি না যে দোস্ত তুই এটা এক্সচেঞ্জ কর, আমাকে বাংলা বইটা নিয়ে তুই আমার ইংরেজি বইটা দে, এটাকে আমরা কি বলি? এক্সচেঞ্জ। কিসের মাধ্যমে? স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ। স্যাক্রিফাইস মানে কি? ত্যাগ। আর রক্তের মানে কি? ব্লাড। এই জিনিসগুলো তাহলে ত্যাগ ও রক্তের দুইটা আমরা এই পুরোটাকে যদি একসাথে বলি ত্যাগ ও রক্তের, তাহলে আমাদেরকে বলতে হবে স্যাক্রিফাইস এন্ড ব্লাড। অনেক মানে কি? এ লট অফ। অনেক মানে কি? এ লট অফ। অনেক মানে হচ্ছে এ লট অফ। তাহলে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়। তাহলে এই চেঞ্জ এক্সচেঞ্জ শব্দটা যখন ব্যবহার করব, এখানে ইন শব্দটা আমাদের প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে হবে, ফর শব্দটাও আমাদেরকে এখানে প্রিপজিশন ব্যবহার করতে হবে। কেন ইন অথবা ফর হলো এগুলো আমি এখন আলোচনা করতে পারবো না। কেউ যদি মনে করো বেসিক জিনিসগুলো ভালোভাবে বুঝতে চাও, তাহলে ভাইয়ার A to Z ইংলিশ গ্রামার যে কোর্স আছে সেখানে বিস্তারিত জানলে প্রিপজিশন কত প্রকার, প্রত্যেকটার ব্যবহার কোথায় কখন হবে সেগুলো জানতে পারবে, সেটা ভিন্ন জিনিস। তাহলে ইন এক্সচেঞ্জ ফর এ লট অফ স্যাক্রিফাইস এন্ড ব্লাড, অর্থাৎ অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে, অর্থাৎ জন্য জিনিসটাকে এখানে বিনিময়ের একটা কথা এভাবে ব্যবহার হয়েছে, ইন এক্সচেঞ্জ ফর এ লট অফ স্যাক্রিফাইস এন্ড ব্লাড। তাহলে ইন এবং ফর এই দুইটা নিয়ে তোমাদের কনফিউজ যে এটা কেন কখন হলো, এই জিনিসগুলো একদিনে বোঝা যাবে না। এগুলোর ব্যবহার সম্পর্কে তোমাদের ভালো, কোথায় প্রিপজিশন ফ্রেজ হয়, কিভাবে প্রিপজিশনে ফ্রেজ করতে হবে সেই জিনিসগুলো পরে বুঝতে পারবে। আমি শুধু স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমরা এই সেন্টেন্সটাও পেয়েছি কিনা, এই 10টা সিস্টেমে কোশ্চেন করে ভাঙতে পেরেছি কিনা? জি ভাইয়া। তাহলে পুরোটা সেন্টেন্স দাঁড়ায় হচ্ছে দিস ইন্ডিপেন্ডেন্স ইজ অথবা ওয়াজ, দিস ইন্ডিপেন্ডেন্স ইজ অথবা ওয়াজ অ্যাচিভড ইন এক্সচেঞ্জ ফর এ লট অফ স্যাক্রিফাইস এন্ড ব্লাড। সবাই একটু লিখে ফেলো, দিস ইন্ডিপেন্ডেন্স ইজ অথবা ওয়াজ অ্যাচিভড, অর্জন হয়েছে বা অর্জিত হয়, অর্জন হয় অথবা অর্জিত হয়েছে, কোনো অসুবিধা নাই। ইন এক্সচেঞ্জড, EXCHANG, exchange for a lot of sacrifice and blood. This independence is or was achieved in exchange for a lot of sacrifice and blood. আমি যখন ইউটিউবে ভিডিওগুলো দিয়েছিলাম, আমি কিন্তু এভাবে সাবজেক্ট কে কাকে কিভাবে এভাবে ভেঙে কিন্তু আমি এই অনুবাদগুলো করি নাই, আমি লাইন বাই লাইন অনুবাদ করে দিয়েছিলাম। কিন্তু আমার যেহেতু এটা প্রাইভেট, সো আমি একটু সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো আশা করি এখন কি তোমরা বুঝতে পারছো যে কিভাবে ভেঙে ভেঙে একটা অংশকে ভাগ করতে হবে? নাদিয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি সবার একটু নজর দেখতে চাই যে সবাই আসলে বুঝতে পারছে কিনা। আমি তো তোমার সাথে শুধু কথা বললাম, আমি সবার থেকে একটু মতামত নিতে চাচ্ছি। একজনের সাথে কথা না বললে আমি বুঝতে পারবো না যে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি। ওকে, আচ্ছা, কাদের চেহারাটা একটু মলিন আমি দেখার চেষ্টা করি। মলিন মানে হচ্ছে কি তাদের কাছে ভালো লাগে নাই, বুঝতে পারছো? ভালো লাগবে না এটাই স্বাভাবিক। ট্রান্সলেশন মানে হচ্ছে কি, একটা জিনিস মনে রাখবে, গরম চা যখন খাবে, গরম চা একেবারেই গরম চা যখন খাবে, জিহ্বার কিছু সমস্যা হবে, এটাকে যখন 2 মিনিট 3 মিনিট পরে খাবে তখন দেখবে রিল্যাক্সই মনে হবে, যে চা খেতে কোনো অসুবিধা নাই। তারপরও আমি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আমরা যে 10টা তথ্যের কথা বলেছিলাম ভেঙে ভেঙে প্রশ্ন করা যায় কিনা। আচ্ছা নিপা বলো, আমরা যদি এভাবে 10টা 20টা প্র্যাকটিস করি তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে কিনা, এবং আমি যে তথ্যগুলো আগে বলেছিলাম সেই তথ্যগুলো যদি আমার ধারণা থাকে ট্রান্সলেশন আমাদের ভালো করা সম্ভব কিনা। আর যদি 10টার মধ্যে কমন পড়ে যায় তো কোনো কথাই নাই, বলো। জি ভাইয়া, ইনশাল্লাহ যদি এভাবে আমাদের প্রতিদিন এইভাবে করে মানে প্রত্যেকটা যদি ভেঙে ভেঙে বোঝানো হয় তাহলে অবশ্যই কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা অনেস্টলি বলো তো, এই যে আমি একটা ট্রান্সলেশন ভেঙে ভেঙে কে কাকে কিভাবে কখন কার কি পরিমাণ কোথায় কিভাবে কেন কখন, তোমার জীবনে কখনো কি সুযোগ হয়েছে এভাবে পড়ার এবং নিজে পড়ার বা কারো মাধ্যমে পড়ার? না ভাইয়া, মানে ফার্স্ট টাইম, শুধু এটা না অনেক কিছুই একদম নতুন করে আপনার কাছ থেকে শেখা, এটা সত্য কথা। যাক আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ একটু ফলো করো, ভালো করতে পারবে। ঠিক আছে, মিম বলো। মিম, তোমার অনেক দুঃখ বেদনা ছিল,
এখন বলো, আমি যে আজকে যেভাবে দেখালাম এভাবে যদি আমরা 10টা অন্তত প্র্যাকটিস করি, তাহলে আমাদের যে স্ট্রাকচারটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, এবং আমরা ধরতে পারবো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। পারবো কিনা ইনশাল্লাহ? জি ভাইয়া ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ। কি মনে হয়েছে? সেম প্রশ্নটা আমি তোমাকে আবার করতে চাই, এইভাবে কখনো ট্রান্সলেশন পড়েছো কিনা বলো তো সত্য করে, অনেস্টলি। না ভাই, এইভাবে ভেঙে ভেঙে তো পড়ানো হয় নাই, ওইরকম সুযোগ হয় নাই। আচ্ছা, তার মানে এই পড়া হয় নাই বা সুযোগ হয় নাই বা সুযোগ পাই নাই বিদায় কিন্তু আজকে আমাদের ট্রান্সলেশনের সমস্যা, নাকি? জি ভাইয়া। ইনশাল্লাহ। আমাদের একজন ছেলেকে জিজ্ঞেস করি, তারপরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ফজলে রাব্বি বলো, যদি আমাদের লাইনটা কেটে যায় তখন ধরে নিবে যে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কথাটা আগে বলে রাখছি। আমাদের হয়তো আর কেউ যদি কোনো কিছু বলতে চাও, আমি কি আবার কি আসবো? আচ্ছা, স্বর্ণা কিছু বলবে, স্বর্ণা বলো। লাইনটা কেটে গেলে মনে করবে আমাদের ক্লাস শেষ। স্বর্ণা বলো। জি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আজকের ভাই, ক্লাস আপনি এখানেই যেভাবে শেষ, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। জাস্ট কথাটা শুনেই কেটে গেলে আমাদের শেষ। জি বলো। জি ভাইয়া, আপনি যেভাবে বুঝিয়েছেন ওইভাবে কখনো বুঝি নাই। আর আমরা ইন্টার লেভেলে যেটা মনে করতাম যে আমাদের ভোকাবুলারি স্ট্রং না বা আমরা স্ট্রাকচার ভালো জানি না, সেজন্য হয়তো আমরা ট্রান্সলেশন ভালো করি না, কিন্তু আপনার মতো করে ওভাবে মানে কখনো চিন্তাও করি না যে আমাদের এই বেসিক